বলিউডে যদি একটা অক্ষয় কুমার থাকে, আমাদের জিদ্দা আছে যে নিজের স্টান্ট নিজে করে। বাঘবন্দি খেলাতে অত উপর থেকে রীতিমতো জাম দিয়ে নামছিলে। বস টুর সময় একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা ট্রেলারে দেখলাম যে ধুতি পরে একটা বড় জাম্পের সিন রয়েছে। আর সিনেমার নামগুলো আমরা সবসময় দেখেছি, জোস, তারপর আওয়ারা, বা তুমি যদি দেখো ওই টাইমের যে কাজগুলো এসেছে, একটা ওয়েটি ব্যাপার থাকে নামটার মধ্যে। সালমান খান বা অক্ষয় কুমারের সিনেমায় কোনোদিন তোমাকে সেকেন্ড লিড হিসেবে ভাবা হলো, তুমি কি করবে এই দশকে? মানে একসঙ্গে পুরোপুরি আমার পুরো ক্যারিয়ারে ফার্স্ট টাইম। বুমাদার সাথে আমি কোনোদিন স্ক্রিন শেয়ার করিনি। বলিউডে বা বাংলায় যদি বিচার করে দেখি, বর্তমানে অ্যাক্টর এবং ডাইরেক্টরদের কিন্তু পুরনো জুটি ফিরে আসছে এবং সফল হচ্ছে। যেমন অক্ষয় প্রিয়দর্শন জুটি বিরাট রকম একটা হিট দিল। তো বাংলায় তো জিৎ রবি কিনাকি জুটি একটা বড় জুটি ছিল, সাকসেসফুল জুটি। রবিজি আজকাল বোম্বেতেই বেশি সময় কাটাচ্ছেন। আমি কাউকে কোনো টিপস দিতে পারবো না, আমি অতটা গুণী মানুষ নই যে আমি কাউকে অ্যাডভাইস দেবো। আর এটা খুব সহজ কাজ, আর ফ্রিতেই সবাই দিতে পারে অ্যাডভাইস, তো সেই জিনিসটা আমি দিতে চাই না। আচ্ছা, মাঝখানে তুমি বইটাকে অ্যানাউন্সমেন্ট করেছিলে, সেখানে নতুন হিরো হিরোইন আসার কথা, এটার সঙ্গে তুমি যুক্ত আছো নাকি? সবাই এক্সাইটেড, ওটা মানে চাইছে, আমরাও খুব এক্সাইটেড। এখানে লায়ন নিয়ে কথা শুনছিলাম, রায়ান রবির সাথে, সেই প্রজেক্টটা কি এখন? ইউথ বিগত 30-40 বছর ধরে বাংলা থেকে তারা বেরিয়ে গেছে, তারা বাংলায় থাকতে চাইছে না, তারা অপরচুনিটিস খুঁজে পায়নি বাংলার মধ্যে। তার অনেকটা কারণ হচ্ছে পলিটিক্যাল ইকোসিস্টেম অলসো ইন বেঙ্গল। ও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে, ভীষণই পরিশ্রমী ছেলে। আপনারা ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। Who are you? The one who has made your life hell. Chingo. জঙ্গলে শেয়াল এবং হায়নার উৎপাত তো প্রচুর পরিমাণে বেড়েছে, এবং সেই জায়গা থেকে সিংহের আবর্তন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তো জিদ্দা, প্রথমেই আমার চ্যানেলে তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। এবং আজকে তোমার ক্যামেরার সামনে আমি দাঁড়াতে পারছি না, তোমাকে এত সুন্দর লাগছে সামনে থেকে দেখছি। এটা তোমার স্নেহ ভালোবাসা, তাই বলছো তুমি। থ্যাংক ইউ। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আমরা প্রত্যেকে প্রচন্ডভাবে এক্সাইটেড, এবং সত্যি কথা বাংলাতে জিদ্দার মতো একজন সুপারস্টার এখন আছে বলে ইন্টারভিউ নেওয়ার আগের দিন রাত্রিবেলা এক্সাইটমেন্টে ঘুম আসে না। এই ব্যক্তিত্বটা জিদ্দার রয়েছে, এই অরাটা জিদ্দার রয়েছে। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই কাজটা প্ল্যানিং কিভাবে হলো, এবং এই মানে বায়োপিকটা করতে কেন রাজি হলো? তোমাকে তো আরো বায়োপিকের অফার বিভিন্ন সময় এসছে নিশ্চয়ই। না, আরো বায়োপিকের অফার আসেনি, বাট অনন্ত সিংহ নিয়ে আমাকে দু একজন আগেও বলেছিল। আর শেষে মেশে প্রতিকৃতি এসে বললো যে আমাকে একটা 1 ঘন্টা সময় দাও, আমি একটা গল্প তোমাকে শোনাতে চাইছি। তখন আমি শুনতে শুরু করলাম, তখন আমার সত্যি গল্প এবং চরিত্র দুটোই আমি প্রেমে পড়ে গেলাম একদম। আর তোমাদেরই ফ্রেটার্নিটি থেকে অরিত্র এবং অর্পণ ফ্রম ডিফারেন্ট স্ট্রিম, ও অরিত্র, অর্পণ আর প্রতিকৃতি, এরা 3জন মিলে এই গল্পটা লিখেছে। এবং আমি পড়ার পরে ভীষণই এক্সাইটেড হলাম, আমার বেশ ভালো লাগলো। এন্ড আই থট এই গল্পটা মানুষের সামনে সিনেমা হিসেবে তুলে ধরা উচিত। এবং আমরা যদি একটা জিনিস দেখি, এটা অরিত্রদের একটা ইন্টারভিউ থেকে ব্যাপারটা শুনছিলাম, যে তার যেটা বক্তব্য, যে জিদ্দার যে ব্যক্তিত্বটা আর কি, মানে অরিত্রদা বলছিল তার সঙ্গে অনন্ত সিংহের ব্যক্তিত্বের একটা খুব জায়গা রয়েছে। তো সেটাও কি কোথাও কি তোমাকে ইন্সপায়ার করেছিল? অনন্ত সিংহের জীবনটা, সেটাও কি কোথাও বিরাট ভাবে ইন্সপায়ার করেছিল? কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমি কানেক্ট করতে পারছি, অনেকগুলো জায়গায় কানেক্ট করতে পারছিলাম। আর কাজ করতে করতে আরো বেশি আমার মনে হয়েছিল যে পারহ্যাপস এটা আমার জন্যই তৈরি হয়েছিল এই রোলটা। আমি ভাগ্যেও বিশ্বাসী, আমি মনে হয়েছিল যে আমার ভাগ্যেটা লেখা ছিল, তাই আমার কাছে এসেছে, এবং করতে করতে কানেকশনও খুঁজে পেয়েছি। আচ্ছা, টোটাদা এবং তুমি বহুদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছো, টোটাদাও বহুদিন ধরে, তুমিও একই টাইম থেকেই বলা যেতে পারে। এই প্রথমবার একসঙ্গে কাজ করলে, তো কিরকম এক্সপিরিয়েন্স টোটাদার সঙ্গে কাজ করার? কারণ টোটার সাথে আমার সম্পর্ক এমনি আগে থেকেই ছিল, আমরা অনেক ফোনে বা এমনি দেখা করে আড্ডা মেরেছি, গল্প করেছি, বাট কাজ করার সুযোগ কোনোদিন পাইনি। আর এই ফিল্মের ক্ষেত্রেও টোটার চরিত্রের জন্য অনেক রকমের ভাবনা চিন্তা চলছিল, বাট টোটার জন্য আমি একটু পুশ করেছিলাম, আমি ব্যাক করেছিলাম, যে টোটাকে তোমরা নিতে পারো এই ফিল্মে, টোটা ক্যান বি এ গুড ফিট। অ্যান্ড কারণ টোটা ভীষণ ডিসিপ্লিন, ভীষণ সিনসিয়ার একজন মানুষ, তো সেটা আমি বরাবরই জানতাম, এবং সেই সিনসিয়ারিটিটা এই ফিল্মে প্রতিটা ফ্রেমে দেখা দেবে। টোটা ইজ অ্যামেজিং ইন দ্য ফিল্ম। আচ্ছা, প্রতিকৃতদা তোমার আওয়ারায় কাজ করেছিল সেই সময় দাঁড়িয়ে, এবং আজকে প্রতিকৃতার সঙ্গে এত বছর পরে কাজ করলে পরিচালক হিসেবে, তো কতটা পরিবর্তন দেখতে পেলে প্রতিকৃতার? না, আমি তো তখন তো পরিচালক হিসাবে জানতামই না ওকে। না, পরিচালক হিসাবে আমি যখন থেকে জানি তখন থেকেও আমার সাথে কাজ করার জন্য অনেকবারই বলেছিল, অনেক রকমের গল্প শুনিয়েছিল, কোনো গল্পই সেভাবে কানেক্ট করেনি। এটাই ভাগ্যে ছিল বলে এটা কানেক্ট করতে পারলাম, অ্যান্ড থ্যাঙ্কফুলি এটা কানেক্ট করতে পেরেছি, বিকজ আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট চ্যালেঞ্জিং ক্যারেক্টার টু ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফিল্মস আই হ্যাভ ডান। আমার পুরো ফিল্মোগ্রাফির মধ্যে এই ফিল্মটা টপ 5 ফিল্মের মধ্যে আমি রাখতে পারি, ইফ নট 1, 2, 3। তোমার সিনেমার নামগুলো আমরা সবসময় দেখেছি, জোস, তারপর আওয়ারা,
বা তুমি যদি দেখো এই টাইমের যে কাজগুলো ছোট এসছে, শব্দ হয়, so একটা ওয়েটি ব্যাপার থাকে নামটার মধ্যে। একটা শব্দ বা দুটো হ্যাঁ, শব্দ এর মধ্যে থাকে। থাকে। তো এইবারে এত বড় নাম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে হ্যাঁ। ডাকাত, এটা সার্থকতাটা কি? এই নামটার জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে না, অনন্ত সিংহ ডিরেক্টলি নাম থাকা উচিত, বা শুধু সিংহ রাখা যেতে পারে। বাট আমাদের বাকি যারা টিম মেম্বার ছিল ফ্রম ডিরেক্টরস এন্ড প্রডিউসার্স, তারা ভেবেছিল যে না, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত থাকলেই ভালো। এবং আই এম হ্যাপি দ্যাট এই নামটা রাখা হয়েছে, কারণ আমরা এখন মানুষের সামনে সেই প্রশ্নটা ছুড়তে পেরেছি। আর মার্কেটিং পয়েন্ট অফ ভিউ দিয়ে আমাদের হেল্প করেছে, যাতে মানুষ এখন সেই কৌতূহলটা মানুষের মধ্যে তৈরি হয়েছে যে সে আসলে কি ছিল, বিপ্লবী না ডাকাত। আর আমরা সেটা হোল্ড করে থাকতে পেরেছি, এখনো অবধি করতে পেরেছি। মানুষ হলে গিয়েই বিচার করবে দেখার পরে যে সে আসলে কি ছিল, বিপ্লবী না ডাকাত। তো এই টাইটেলটা এখন মানুষের সাথে সেট হয়ে গেছে। প্রথমের দিকে হয়তো বলতে অসুবিধা হতো, এখনো আমি মাঝে মাঝে শুনি কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, উল্টোটাও মানুষ বলে। বাট ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ সেট হয়ে যাচ্ছে, মানুষ মনে রাখতে পারছে টাইটেলটাকে, সে উল্টো হোক আর সোজা হোক, বাট মনে রাখতে পারছে, এটাই যথেষ্ট। আর মানুষের কাছে পৌঁছানোটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। সে সিংহ হোক, অনন্ত সিংহ হোক, আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হোক। আচ্ছা, একটা কথা আমরা খুবই বলি আমাদের চাইল্ডহুড থেকে, যে বলিউডে যদি একটা অক্ষয় কুমার থাকে, আমাদের জিদ্দা আছে, যে নিজের স্টান্ট নিজে করে, সবসময় দুঃসাহসিক স্টান্ট করতে দেখেছি। আমরা দেখেছিলাম বাঘবন্দি খেলাতে অত উপর থেকে রীতিমতো জাম্প দিয়ে নামছিলে, বস টুর সময় একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং এখানে আমরা ট্রেলারে দেখলাম যে ধুতি পরে একটা বড় জাম্পের সিন রয়েছে। তো তোমার কোথাও গিয়ে লাগে না রিস্ক বড় রকমের? কারণ বাংলায় তো টেকনিক্যাল বা এই যে ঝুঁকিগুলো একটু থেকেই যায় আমাদের আমাদের ইন্ডাস্ট্রি। ফাইট মাস্টার ভীষণ ভালো ছিল, স্টান শিবা। এবং এই ফাইট মাস্টার যারাই আসে বাইরে থেকে, তারা সকলেই কিন্তু আর্টিস্টদের সেফটির ব্যাপারটা ভীষণভাবে মাথায় রাখে। তো সেই সেফটি মেজার্স গুলো সব ওরা মেনটেন করেই চলেছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেই জিনিসগুলো পারবো নিজে করতে, আর যেটা আরেকজন মানুষ করতে পারছে, সেও তো একজন মানুষ, সে স্ট্যান্ড বয় হোক আর যাই হোক না কেন, সেও তো একজন মানুষ। বেশিরভাগ সময় আমার মনে হয় সে যদি করতে পারে, আমার একবার চেষ্টা করতে অসুবিধাটা কোথায় আছে। তাই চেষ্টা করি, যখন দেখি একদম আমার দ্বারা হবে না, তখন আমি বলি যে ঠিক আছে, বডি ডাবল ইউজ করো। আদারওয়াইজ আমি চেষ্টা করি নিজেই করার। তুমি প্রথমবার জন্য বলিউডে গেলে এবং একটা লিড ক্যারেক্টার প্লে করলে, এবং সেটা এত বড় হিট, গ্লোবাল হিট বলা যেতে পারে সর্বত্র দেখতে গেলে, খাকি দা খাকি, বেঙ্গল হ্যাঁ। চ্যাপ্টার। তো বলিউডে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন, এবং আপকামিং কি প্রজেক্ট মোটামুটি এখনো কথা চলছে? দারুণ এক্সপিরিয়েন্স খাকিতে। খাকি করার কারণটাই ছিল, প্রথম কথা আমি একটু কন্টেম্পলেট করছিলাম যে ওটিটি করবো কি করবো না। বাট এত সুন্দর একটা অফার ছিল, যেখানে নেটফ্লিক্স এর মতন প্ল্যাটফর্ম, যার গ্লোবাল রিচ আছে, ফ্রাইডে ফিল্ম ওয়ার্কস, নীরজ পান্ডের হাউস, আর আমার চরিত্র, সবকিছু নিয়ে আমার মনে হয়েছিল যে আই শুড নট লুজ দিস অপরচুনিটি। আর আমি ভাগ্যে ভীষণ বিশ্বাস করি। আমার কাছে খাকিটা কিন্তু মানে কলকাতায় বসে, বাড়িতে বসেই আমার কাছে অফারটা এসেছিল। তো আমার মনে হলো যে না, আই শুড ডু দিস। মানে আমি হ্যাপি, আমি খুশি যে আমি এই কাজটা করেছি। আর তারপরে এখনো অব্দি কথাবার্তা হচ্ছে, এমন কিছু কাজ এমন জায়গায় পৌঁছয়নি যেটা আমি বলার মতন জায়গায় থাকবো। যেদিন বলার মতন জায়গা থাকবে নিশ্চয়ই বলবো। তো ধরো তুমি আজকে লিড ক্যারেক্টার প্লে করলে, আমরা দেখলাম, এবং এখান থেকে অনেকেই যায় যারা দেখেছি সাইড ক্যারেক্টার অনেক সময় প্লে করেছে। ধরো কথার খাতিরে বলছি, সালমান খান বা অক্ষয় কুমারের সিনেমায় কোনোদিন তোমাকে সেকেন্ড লিড হিসেবে ভাবা হলো, তুমি কি করবে সেক্ষেত্রে, না ভাবলে? দেখো, আমার কোনো ম্যাটেরিয়ালের মধ্যে, কোনো গল্পের মধ্যে যদি আমার চরিত্র সেই গল্পের মধ্যে কোনো কিছু অ্যাড করে, ইম্পর্টেন্ট যদি থাকে, তাহলে আমার করতে কোনো অসুবিধা নেই, বড় বড় স্টারদের সাথে স্পেশালি। আর আদারওয়াইজও যদি আমার চরিত্র একটা সিনের জন্য যদি হিরোইক মোমেন্ট থাকে, আই এম অন ফর ইট। সেটা যদি 5 মিনিটের রোল হয় আর 2 মিনিটের রোল হয়, ইট ডাজন্ট ম্যাটার টু মি। বাট ওই 2 মিনিটের জন্য হি শুড হ্যাভ দ্যাট হিরোইক স্পেস অন দ্য স্ক্রিন। আর এই দশকে তুমি প্রথমবার বলা যেতে পারে বুমবাদার সঙ্গে কাজ করলে একসাথে, সেটার এক্সপিরিয়েন্স কেমন? এই দশকে মানে এই মানে একসঙ্গে পুরো? পুরোপুরি, হ্যাঁ, আমার পুরো ক্যারিয়ারে আজ ফার্স্ট টাইম। অব্দি বুমাদার সাথে আমি কোনোদিন স্ক্রিন শেয়ার করিনি। ভালো, বুমাদার সাথে কাজ করে ভালোই লাগলো। যদিও বা আমাদের খুব বেশি সিন ছিল না একসাথে, ছোট ছোট 2-3টে সিন ছিল, আর একটা বড় সিন ছিল যেখানে আমার বেশি কথা ছিল না, বুমাদারই কথা ছিল। ইট ওয়াজ ওকে। আচ্ছা, আমরা যদি দেখি বলিউডে বা বাংলায় দিকে বিচার করে দেখি, বর্তমানে অ্যাক্টর এবং ডাইরেক্টরদের কিন্তু পুরনো জুটি ফিরে আসছে এবং সফল হচ্ছে। যেমন অক্ষয় প্রিয়দর্শন জুটি বিরাট রকম একটা হিট দিল। তো বাংলায় তো জিৎ রবি কিনাকি জুটি একটা বড় জুটি ছিল, সাকসেসফুল জুটি। তো সেই জুটিকে আবার কবে ফিরতে পারে? যেদিন সেরকম কোনো ম্যাটেরিয়াল থাকবে যে রবি কিনাগির কাছে স্পেশালি, বা আমাদের কাছেও যদি থাকে, আমার মনে হয় যে হ্যাঁ, এটা রবি কিনাগি হ্যান্ডেল করতে পারবে, এটা রবি কিনাগির স্পেসের মধ্যে আছে, আমরা সেদিন একসাথে কাজ করবো। বাট রবিজি আজকাল বোম্বেতেই বেশি সময় কাটাচ্ছেন। রিসেন্ট একটা ইন্টারভিউতে বলেছেন যে আপনাকে নিয়ে ভাবছে, মানে তোমার সঙ্গে কাজ করতে চাইছে, এরকম একটা আমিও রবিজির সাথে কাজ করার নিয়ে ইচ্ছুক আছি। যেদিন আমার মনে হবে যে হ্যাঁ, এমন কিছু ম্যাটেরিয়াল আসছে, আর উনি যদি আমাকে বলেন কাজ করার জন্য, আইল বি হ্যাপি টু ওয়ার্ক উইথ হিম। আমি রবিজির সাথে কাজ করে আমি ভীষণ এনজয় করেছি ইন দ্য পাস্ট, এবং আমাদের সাকসেস রেটটাও ভীষণ ভালো আছে।
আচ্ছা, অ্যাক্টর প্রডিউসার হিসেবে তোমার কাছে প্রশ্ন করছি, আমরা যদি দেখি একদিকে শাহরুখ সালমানের মতো অ্যাক্টর প্রডিউসার যারা হচ্ছে 2 বছরে একবার আসছে, কম কাজ করছে, এরম ভাবে কাজ করছে, আবার অক্ষয় অজয় দেবগন এরা একই বছরে 4খানা সিনেমা আনছে, এরম ভাবে কাজ করছে। তুমি একজন অ্যাক্টর প্রডিউসার হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যারিয়ারে কোনটা নিয়ে, কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করছো? আমার কাছে মানে বাংলায় যেমন তুমি 2 বছরে এবার একবার এলে। না না, আমি এমনটা চাই না। এটা মানে ভাগ্যক্রমে এরকম হয়ে গেল, আমার কাছে দারুণ কিছু মেটেরিয়াল আসেনি, ইন্টারেস্টিং কিছু আসেনি, এবং আমাদের ইন্ডাস্ট্রিও যেই মানে যেইভাবে এগোচ্ছে, যেইভাবে যাচ্ছে, তাতে একটু আমাদের সকলেরই সচেতন হওয়া দরকার যে আমরা রাইট ম্যাটেরিয়াল যাতে নিয়ে আসি। একটা দুটো রাইট ম্যাটেরিয়াল যদি পেয়ে যাই, লোক যদি সেটার সাথে কানেক্ট করতে পারে, আর লোক যদি হলমুখী হয়ে যায়, তারপর একটু নট ভেরি এক্সেলেন্ট ফিল্ম, নট ভেরি গুড ফিল্ম, অ্যাভারেজ ও প্লাস অ্যাভারেজ যদি হয়, সেটাও বেরিয়ে যেতে পারে, মানুষ আসবে দেখবে। বাট সেই কনফিডেন্সটাই মানুষ আস্তে আস্তে হারিয়ে ফেলেছে বাংলা সিনেমার প্রতি। আমাদের কাজ এখন যে আমরা এমন ইন্টারেস্টিং কিছু ম্যাটেরিয়াল নিয়ে আসি যেটা মানুষের সেই বিশ্বাসটাও ফিরিয়ে নিয়ে আসবে। আর আমার মনে হয় যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। ওকে, আর আদারওয়াইজ আমি বছরে 2টো বা 3টে সিনেমা যদি হয়, আইল বি হ্যাপি। আচ্ছা, বাংলার শেষ 2জন সুপারস্টার হচ্ছে তুমি আর দেবদা, তারপরে অঙ্কুশ দা এলো, ইয়াস দা এলো, বনি দা এলো, এরা অনেকেই এলো, কিন্তু এরা কেউ বড় মানে এত চেষ্টার পরে বড় স্টার সুপারস্টার হতে পারছে না। এদের জন্য তোমার কি টিপস থাকবে, মানে আজকের দিনে দাঁড়িয়ে কতটা না, রিস্ক আমি হয়ে যাচ্ছে? আমি আমি কাউকে কোনো টিপস দিতে পারবো না, আমি অতটা গুণী মানুষ নই যে আমি কাউকে অ্যাডভাইস দেবো। আর এটা খুব সহজ কাজ, আর ফ্রিতেই সবাই দিতে পারে অ্যাডভাইস, তো সেই জিনিসটা আমি দিতে চাই না। বাট আমার মনে হয় এরা সবাই ট্যালেন্টেড আর্টিস্ট, আর রাইট ফিল্ম এলে এরাও নিজেদের জায়গা ঠিক আবার স্ট্রং করে নিতে পারবে। আচ্ছা, মাঝখানে তুমি বইটাকে অ্যানাউন্সমেন্ট করেছিলে, সেখানে নতুন হিরো হিরোইন আসার কথা, এটার সঙ্গে কি তুমি যুক্ত আছো না? এই কাজটা এখন না, আমরা একসাথে ভেবেছিলাম করব, নন্দী মুভিজ আর আমরা, কিন্তু এখন আপাতত আমরা একসাথে ওটা করছি না। আমরা নিজেদের মতন করে নতুন ছেলে নতুন মেয়ে খুঁজছি, এবং নতুন গল্পও খুঁজছি, যেটা এমন গল্পও খুঁজছি যেটা নতুন ছেলে নতুন মেয়ের উপরে যাবে। তো যেদিন আমার মনে হবে যে হ্যাঁ আমরা পেয়ে গেছি, আমরা নিজেরাই করব। আর এই কোলাবোরেশনটাও হয়েছিল এখান থেকেই, যেখানে আমি একদিন বলেছিলাম যে আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি যে একটা নতুন ছেলে বা নতুন মেয়ে যদি পাই, তাহলে একটা নতুন একটা গল্প সেরকম ক্রিয়েট করা যেতে পারে বা পেয়ে যেতে পারি, যে আমরা লঞ্চ করতে চাই, কারণ ইন্ডাস্ট্রিতে ভীষণভাবে প্রয়োজন আছে নতুন মুখ আসা এখন। তো সেই সূত্রেই আমাদের এই মেলবন্ধনটা হয়েছিল। বাট তারপরে আমরা ডিসাইড করলাম যে না, উই শুড পার্ট ওয়েজ, অ্যান্ড আমরা আলাদা আলাদা করেই কাজ করব। বাট বাট আনফর্চুনেটলি নতুন ছেলে বা নতুন মেয়ে, সেরকম যাদের মধ্যে হিরোইক আপিল আছে বা হিরোইনওয়ালা আপিল আছে, সেই ট্যালেন্টই আমরা এখনো অবধি খুঁজে পাচ্ছি না। আর তার একটা বড় কারণ হচ্ছে যে ইউথ বিগত 30-40 বছর ধরে বাংলা থেকে তারা বেরিয়ে গেছে, তারা বাংলায় থাকতে চাইছে না, তারা অপরচুনিটিস খুঁজে পায়নি বাংলার মধ্যে। তার অনেকটা কারণ হচ্ছে পলিটিক্যাল ইকোসিস্টেম অলসো ইন বেঙ্গল। তো যেদিন এখানে উন্নত হবে রাজ্যটা, বাকি সব দিক থেকে, ইন্ডাস্ট্রির দিক থেকে, এমপ্লয়মেন্টের দিক থেকে, ডেভেলপমেন্টের দিক থেকে, সেদিন মানুষের মনে হবে যে এখানে অপরচুনিটিস আছে, তখন ইউথও এখানে টিকবে, থাকবে, আর আমাদের বাংলাতেও সেটা সার্ভ করবে। আচ্ছা, 2010 সালে যখন দুই পৃথিবী হয়েছিল, তখন তুমি একজন এস্টাবলিশ সুপারস্টার আমরা জানি, দেবদা তখনও সুপারস্টার হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে দুজনই সুপারস্টার, সেই জায়গা থেকে কি মানে গল্পটাই বেশি ইম্পর্টেন্ট, না দুজন একসঙ্গে এলেই সিনেমা হিট হবে? না না, গল্প সবসময় ইম্পর্টেন্ট, সবসময়। 2জন, 4জন, 5জন, 10জন ডাজেন্ট ম্যাটার, গল্প একজন হলেও ডাজেন্ট ম্যাটার, গল্প ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তুমি ধরে নাও না, আমি একটু আগে মহারাজকেও বলছিলাম, তোমার আগে আমি মহারাজকে ইন্টারভিউ নিচ্ছিলাম, ধরে নাও তোমার সাথে আমি 5টা ইন্টারভিউ করলাম, ধরে নাও 5টার মধ্যে সেই ইন্টারভিউটাই মানুষ বেশি করে দেখবে, ভিউজ বেশি পাবে যে ইন্টারভিউর মধ্যে তোমার প্রশ্ন এবং আমার উত্তরগুলো ইন্টারেস্টিং থাকবে। যেগুলোতে এই প্রশ্ন আর উত্তর দুটোই ইন্টারেস্টিং থাকবে না, সেই 5টার মধ্যে বাকি 4টে যদি ইন্টারেস্টিং না থাকে, সেগুলো কিন্তু অতটা ওয়ার্ক করবে না, ভিউজও পাবে না, তাই না? তো ইম্পর্টেন্ট হচ্ছে কি কন্টেন্ট ইন অলওয়েজ। তাই এটা এটার্নাল একটা ক্লিশে, বাট এই ক্লিশেটা সবসময় চলে, যে সবকিছুই কন্টেন্টের উপরে দাঁড়িয়ে থাকে। অ্যাজ ইট ইজ সেড দ্যাট কন্টেন্ট ইজ দ্য কিং। আর লাস্ট বেশি প্রশ্ন করবো না, জাস্ট দুটো কোশ্চেন আমার থাকবে। নো প্রবলেম। হ্যাঁ, তো তুমি বিভিন্ন জায়গায় তো প্রচুর মাছ চাষও করতে যাচ্ছ, সেখানে দর্শকের হিউজ রিয়াকশন, মানে আমি যখন রিলস গুলো দেখি প্রচুর Thank you. বড় রেসপন্স। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি জানো যে সেখানে সিঙ্গেল স্ক্রিন খুব কম, এবং সেখানকার অডিয়েন্সের পক্ষে কলকাতায় এসে সবসময় সিনেমা দেখা পসিবল হয় না। তো তারা ওয়েট করছে চেঙ্গিসের জন্য বিরাট পরিমাণে, বুমেরাঙের জন্য বিরাট পরিমাণে। তো তাদের জন্য তোমার কি আশা রয়েছে তোমার তরফ থেকে? নো, এটা খুব শীঘ্রই হয়ে যাওয়ার কথা। যেদিন হয়ে যাবে সেদিন আমরাও খুশি হব, এবং আমরা চাই যে আমাদের সিনেমাগুলো একটা সঠিক প্ল্যাটফর্মে আসুক, যেখানে মানুষ ভরে ভরে এটাকে দেখবে, উপভোগ করবে। কারণ সিনেমার পরে সিনেমাকে দেখার সুযোগটা ওই ইদার টিভি চ্যানেল বা ওটিটির মধ্যেই থাকে। তো সেটা যেদিন আমরা কারোর সাথে ডিল ক্র্যাক করে নেবো, সেদিন ওটা আসবে।
আচ্ছা, মাঝখানে লায়ন নিয়ে কথা শুনছিলাম রায়ান রাফির সাথে, সেই প্রজেক্টটা কি এখন হচ্ছে না? না, সেটা হচ্ছে না। আর বস 3 কোনো আপডেট আছে এই মুহূর্তে দাঁড়িয়ে? বস 3 সবাই এক্সাইটেড, ওটা মানে চাইছে। আমরাও খুব এক্সাইটেড। বস 3 আমরাও চাই যে গল্প পাই একটা কিছু। চেষ্টা করছি, বেশ কয়েকজনকে বলেছি গল্প ডেভেলপ করার জন্য। যেদিন গল্প পেয়ে যাবো সেদিন আমরা অ্যানাউন্স করে দেবো যে হ্যাঁ আমরা বস 3 নিয়ে আসি। বস 3 নিয়ে আমরাও ভীষণ এক্সাইটেড। আমরা চাই যে তাড়াতাড়ি একটা বস 3 ফ্র্যাঞ্চাইজটাকে এগিয়ে নিয়ে যাই। একদম শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। সবাই যাবেন, 14ই অগস্ট আমাদের ফিল্ম রিলিজ করছে, আর কয়েকদিন পরেই, মানে এই শুক্রবার দিন। আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা একটা সপরিবারে সকলের সঙ্গে দেখার মতন সিনেমা। এবং এই সিনেমা শুধু এন্টারটেইন করবে তা নয়, এই সিনেমাটার সাথে সাথে একটা প্রশ্নও ছুড়ে দেবে যে অনন্ত আসলে কি ছিল, সে বিপ্লবী ছিল না ডাকাত। এটার বিচার করার জন্য অন্তত আপনারা যান সিনেমা হলে, দেখুন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আর একদম লাস্টে সবাইকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলে দাও, তুমি বললে অনেকে সাবস্ক্রাইব করবে। ওকে, এন্টারটেইনিং প্রিন্সের চ্যানেল আপনারা সবাই দেখছেন, দেখুন। ও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে, ভীষণই পরিশ্রমী ছেলে। আপনারা ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ জিদ্দা, এতটা টাইম দেওয়ার জন্য। এই সিনেমাটা বিরাট সফল হোক, মন থেকে চাইছি। আমি তো you. সপরিবারে যাচ্ছি এবং প্রত্যেকটা অডিয়েন্সকে রিকোয়েস্ট করবো হলে যান, গিয়ে দেখুন এবং সুপার হিট করান কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আজকে এরকম সিনেমা হিট হলে আরো বড় বড় সিনেমা আমরা জিদ্দার তরফ থেকে পাবো, সেটাই কোথাও গিয়ে বলা। ভালো থেকো জিদ্দা। থ্যাংক ইউ, তুমি ভালো থেকো। Thank you. গড ব্লেস। আমি জানি আপনার পথ ভুল নয়, কিন্তু দেশের আপনাকে প্রয়োজন। কি মনে হচ্ছে আমি বিপ্লবী না ডাকাত?